আজকের ক্লাসে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে শুধুমাত্র আমরা বেসিক আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই কাজ, তাই না? কাজ কি আসলে? কাজ জিনিসটা কি, এটাকে আমরা জানি? অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি সরণ সংঘটিত হয় তাকে কাজ বলা হয়। আমি সারাদিন অলে থাকলাম কিন্তু অল একটু নড়লো না, তাহলে কি হবে না? কোনো কাজ হবে না। তাহলে ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে? বল প্রয়োগে যদি বস্তুর উপর সরণ সংঘটিত হয় তাহলে তাকে কাজ বলে। ঠিক আছে? তাহলে আমরা কাজ সমান কি সূত্র লিখতে পারবো? আমরা কাজ সমান লিখতে পারবো বল ইন্টু বলের দিকে সরণ, তাই না? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ নিতে হবে। বল প্রয়োগের দিকে সরণ। তার মানে আমরা কাজ সমান কি লিখতে পারবো? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ। অথবা আর একটা লিখতে পারবো, কাজ সমান সরণ ইন্টু সরণের দিকে বল। যদি আমরা প্রথমে সরণ নেই তাহলে কি নিতে হবে? সরণের দিকে বল নিতে হবে। সরণের দিকে বল। ঠিক আছে? তাহলে আমরা দেখো কাজ নির্ণয়ের সূত্র প্রথমে আমরা আজকে শিখলাম। কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি বস্তুর সরণ সংঘটিত হয় তাকে কাজ বলে। তাহলে কাজ সমান আমরা কি লিখতে পারবো? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ, অথবা সরণ ইন্টু সরণের দিকে বল। তাহলে আমরা যদি এখন একটা উদাহরণ টানি এখান থেকে, এখন আমরা এখান থেকে একটা উদাহরণ দেই। এইখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে যদি আমি এখান থেকে একটা বল প্রয়োগ করি, এফ বল, যেহেতু এদিকে বল প্রয়োগ করছি সেহেতু বস্তুর সরণ যদি এদিকে সংঘটিত হয়, ধরুন সরণ সংঘটিত শেষ, তাহলে তাকে কী বলা যাবে? কাজ বলা যাবে, তাই না? কারণ কি, বস্তুর বল প্রয়োগ করার ফলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, তাহলে তাকে কাজ বলা যাবে। তাহলে কাজ ডব্লিউ সমান আমরা কী জানলাম? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ। তাহলে যেদিকে বল দেওয়া হয়েছে সেদিকে সরণ হয়েছে, তাহলে বল ইন্টু সরণ। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আর একটা উদাহরণ দেখি এখান থেকে, আচ্ছা এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি। এই যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এইখান বরাবর আমি বল প্রয়োগ করলাম এইদিকে, আর ফলে বস্তুটা এখানে চলে গেল, তাহলে তার সরণ হলো না? এই পর্যন্ত তার সরণ এস, তাই না? তাহলে বল প্রয়োগ করলাম কোন দিকে? যেই দিকে বল দিছি ওই দিকে সরণ হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি, এখান থেকে বলতে পারবো কাজ সমান কি বলতে পারবো? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ। ঠিক আছে? তাহলে আমরা কাজ এনে শুধু কি শিখলাম? বল ইন্টু বল প্রয়োগের দিকে সরণ, যেদিকে বল দিচ্ছে সেদিকে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আরও কিছু দেখি। ছোটোবেলায় আমরা অনেক যে ট্রাক গাড়ি এগুলো চালাইছি না, বাসের সাথে সুতা বেঁধে চালাইছি, তো চালাই নাই? এই যে এরকম ছিল, এরকম একটা গাড়ি ছিল, এই গাড়ির সাথে কী করছি? এরকম সুতা বাঁধছি, সুতো বেঁধে আমরা চালাইছি না গাড়ি। এরকম যদি এভাবে চালানো যায়, গাড়ি কি এদিকে চলে গেছে? অবশ্যই না। গাড়ি কোন দিকে গেছে? গাড়ি গেছে সোজা আনাভিমুখ বরাবর, তাই না? এইরকমভাবে গেছে গাড়িটা, এইরকম টানতেছে কিন্তু এইদিকে, কিন্তু গাড়ি যাচ্ছে কোন দিকে? এইদিকে। তো আমি বললাম বস্তুটাকে অথবা গাড়িটাকে এফ বলে টানা হচ্ছে এবং বস্তুটার সরণ হলো কত? এস। তাহলে এখন বলতে পারবো এখানে কাজ কত হয়েছে? তাহলে কি এখানে কাজ সমান এরকম বলতে পারবো? ডব্লিউ সমান এফ এস। আমরা জানি কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে বল দিলাম এইদিকে, সরণ নিলাম এইদিকে, তাহলে কি হবে? অবশ্যই আমরা বলছি যেদিকে বল নিতে হবে ওইদিকে সরণ নিতে হবে, অথবা যেদিকে সরণ নিতে হবে ওইদিকে বল নিতে হবে। যে কোনো একটা ঠিক রাখতে হবে, আমাকে একটা দিক ঠিক রাখতে হবে, তাই না? তাহলে আমরা বল যেদিকে নিব সরণটা ওই দিকেই হতে হবে। বুঝতে পারছো নাকি? তাহলে দেখো বল আছে এইদিকে না, আমি যদি কোনোভাবে বলটাকে এইদিকে করতে পারি, তাহলে এইদিকের বল ইন্টু এইদিকে সরণ, তাহলে গুণ করলে আমাদের কাজ পাওয়া যাবে, তাই না?
তাহলে এটা কীভাবে করা যাবে? তাহলে দেখো, যখন এই বস্তুটাকে একটা উপরের দিকে টানা হবে, অ্যাঙ্গেলে টানা হবে, তখন এখানে অবশ্যই একটা কোণ তৈরি হবে। এই কোণটাকে বললাম আমরা থিটা। তো এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এফকে যদি এই অক্ষে নিয়ে আসি, এফকে যদি এই অক্ষে নিয়ে আসি, তাহলে এখানে মান হবে কত? এফ কস থিটা। এফ কস থিটা কেন হয় পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করছি না? যার সাথে কোণ হয় তার সাথে হয় কস, আর যার সাথে কোণ থাকে না তার সাথে হয় কি? সাইন। এরা আলোচনা তো করছি আগে, তাই না? তাহলে এবার আবার কী হলো? এফ কস থিটা। এখন বলো কাজ কত হবে? আমার বলও এইদিকে, সরণও এইদিকে, তাহলে কাজ কত হবে? তাহলে অতএব কাজ হবে বল ইন্টু বল এদিকে সরণ, অথবা সরণ ইন্টু সরণের দিকে বল। তাহলে সরণের দিকে বল কত হয়েছে? এফ কস থিটা ইন্টু এস। দেখো তো এবার ঠিক আছে নাকি? যেদিকে বল ওইদিকে সরণ। তাহলে কাজ এনে করতে হবে কীভাবে? যেদিকে বল নিব সেদিকে অবশ্যই সরণ নিব, অথবা যেদিকে সরণ নিব অবশ্যই ওইদিকে বল নিব। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, একটা ট্রায়াঙ্গেল একটা উদাহরণ দেখি। আচ্ছা, আমি এখন বললাম যে এইখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, আমি এই বারবার বল প্রদান করলাম এই দিকে। কোন দিকে বল দিলাম? আনুভূমিক বরাবর বল দিলাম। কিন্তু বস্তুকে যদি এভাবে বল দেওয়া যায়, বস্তু কি এদিকে যাবে? এদিকে তো যেতে পারবে না। বস্তু কোন দিকে যাবে? অবশ্যই উপর দিকে উঠবে। এই ধরলাম এই বরাবর গেল, তাহলে তার সরণ সংগঠিত হলো কত? এখানে এস সরণ সংগঠিত হলো, তাই না? এই পর্যন্ত এস সরণ সংগঠিত হয়েছে। তাহলে সরণ কোন দিকে? সরণ হচ্ছে এই দিকে। আর বল কোন দিকে? বল হচ্ছে এই দিকে। তাহলে কি দুটো একই দিক? অবশ্যই একই দিক না। তাহলে এখানে কাজিনের সূত্র কি হবে? এফ ইন্টু এস তো হবে না। তাহলে আমি যদি এখানে বল নিই এদিকে, অবশ্যই সরণ কোন দিকে নিতে হবে? এই সরণটা নিতে হবে, তাই না? এই সরণটা আমাকে নিতে হবে। আচ্ছা, আমার সরণ নিব, এটুকু নিলাম, এখানে এটুকু সরণ হয়েছে। তাহলে বল যেদিকে দিচ্ছি, বল দিচ্ছি এদিকে, আমরা সরণ নেব কোন দিকে? এদিকে সরণ নিতে হবে, তাই না? তাহলে এই কোণটা যদি থিটা হয়, আর এটা হচ্ছে অতিভুজের মান, সরণটা অতিভুজের মান, তাই না? তাহলে এই ভূমিমানটা কত হবে? ভূমিমানটা হবে এস কস থিটা হবে, তাই তো? তাহলে বলো এখান থেকে কাজিনের সূত্র কী হবে? অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু, এই যে বল এদিকে নিচে সরণ কোন দিকে নিতে হবে? এই সরণটা নিতে হবে, তাই না? তাহলে এই সরণ হবে এস কস থিটা। দেখো তো, বুঝতে পারছো নাকি? আচ্ছা, আমি যদি এইদিকে সরণ নিতাম তাহলে অবশ্যই এদিকে বল নেওয়া লাগতো, তাই না? আমি সবসময় একই কথা বলতেছি যে কাজ নির্ণয় করার সময় যেদিকে বল নেব ওইদিকে সরণ নেব। আর এখন যেহেতু বলটা আনুভূমিক বরাবর নিয়েছি, তাহলে সরণটা অবশ্যই আনুভূমিক বরাবর নিতে হবে। তাহলে সরণ আনুভূমিক বরাবর কত? অতিভুজের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, তাহলে ভূমির মান বের করা যাবে না? আর ভূমি বরাবরই তো বল। ঠিক আছে? আমরা যদি এখান থেকে আরও কিছু উদাহরণ আনি, দেখো কেমন হয়। একটা সিঁড়ি, এখন একটা লোক এখান থেকে উপর দিকে উঠতেছে, এখান থেকে কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে, তাই না? কিন্তু উপর দিকে উঠলে লোকটার বল কোন দিকে পড়ে বলতে পারো? যেহেতু অভিকর্ষ স্তর সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে লোকটির ওজন কোন দিকে কাজ করবে? লোকটির ওজন এই যে এদিকে কাজ করবে, তাই না? নিচের দিকে কাজ করবে। লোকটির ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে, তাই না? লোকটি উপরে উঠবে, নিচের দিকে ওজন কাজ করবে। তাহলে বস্তুর বল কোন দিকে? নিচের দিকে। তাহলে সরণ কোনটা নিতে হবে? এই সরণ নিব, এদিকে সরণ নিব, নাকি এদিকে সরণ নিব, নাকি এদিকে সরণ নিব?
যেহেতু বল নিচের দিকে, তাহলে স্মরণ কোনটা নিব? এই স্মরণটা নিব না আমি? অবশ্যই স্মরণটা নিব। কারণ কি এটা নেওয়ার কারণ কি? কারণ বল এদিকে, স্মরণ নিতে হবে এদিকে। ক্লিয়ার নাকি তোমরা? এটা যদি ক্লিয়ার হও তাহলে আমি বললাম লোকটার ভর হচ্ছে এম, আর এই যে উচ্চতার এইচ। তাহলে বলো তো এখানে কাজ কত? লোকটা যদি উপরে ওঠে, এখান থেকে যদি এখানে ওঠে, তাহলে তার কত কাজ করতে হবে? তাহলে তাদের কাজ করতে হবে ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু, যেহেতু এফ নিচের দিকে বল দিছে না, এইচটা নিচের দিকে, এই যে এটাও এদিকে, এটা কোন দিকে? নিচের দিকে। ঠিক আছে, লেখা এবার। কিন্তু এখানে তো এম দেওয়া আছে, এফ তো দেওয়া নাই। তাহলে এফ সমান লিখতে পারবো না এরকম, এফ সমান এম জি এইচ। তাহলে ডব্লিউ সমান সূত্র কী হবে? এম জি এইচ। ঠিক আছে, তাহলে বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে তার স্মরণ সেদিকে নিতে হবে, তাই না? নিতে পারবো না আমরা এখন? আচ্ছা, আবার দেখি। এখন ধরো যে এখন তো আমার এইচ নিতে হবে, এইচ অবশ্যই নিতে হবে। কিন্তু আমি বললাম এইচ দেওয়া নাই এখানে, এইচ কি নাই? দেওয়া নাই। কিন্তু আমি বললাম এইখানে তোমার থিটার মান দেওয়া আছে, এখানে থিটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে এইচ, এই এস। এই যে স্মরণ, এই যে এটা হচ্ছে স্মরণ এস দেওয়া আছে, এই যে স্মরণটা এস দেওয়া আছে। তাহলে আমাদের এখন বলো যে একটা ব্যক্তি যদি লিফট সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠে, তার বল কোন দিকে? অবশ্যই নিচের দিকে। তাহলে তার স্মরণ কোন দিকে নিতে হবে? অবশ্যই এই স্মরণটুকু নিতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, লম্ব বের করা যাবে না? লম্ব কীভাবে বের করা যাবে? লম্ব বের করা যাবে এরকমভাবে, তাই না? সাইন থিটা ইকুয়াল টু লম্ব, লম্বর মান আমরা বের করবো, আর অতিভুজের মান কত? এস। তাহলে অতএব এই সময় কি লেখা যাবে? এস সাইন থিটা, তাই না? তাহলে এখান থেকে আমাদের কাজের সূত্র কী হবে? ডব্লিউ ইকুয়াল টু এফ, এফ কোন দিকে বল দিচ্ছে? এদিকে। যদি এদিকে দেয় তাহলে এদিকে স্মরণ কত হবে? এদিকে স্মরণ হবে এস সাইন থিটা, তাই না? যদি এইচ মান দেওয়া নাই এখন, তাহলে এখানে বের করে নিলাম এইচের মানটা। এই এসের মান দেওয়া আছে, আর এখানে এইচের মান বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো? এইচ ইকুয়াল টু এস সাইন থিটা, ওই সমকোণ ত্রিভুজের সূত্র থেকে। মানা যাবে না এখন? তার মানে আমরা সবসময় মাথায় একটা চিন্তা থাকতে হবে যে কাজ সমান বল ইন্টু যেদিকে বল দিচ্ছে ওইদিকে স্মরণ নেব, অথবা যেদিকে স্মরণ দিচ্ছে ওইদিকে বল নেব। ক্লিয়ার? আচ্ছা, যদি এগুলো বুঝতে পারো তাহলে কাজ দিনের সূত্র আর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট টপিকে চলে যাই। আর নেক্সট টপিক হলো একটা সিলিন্ডার। চিত্রে দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটা কী আছে? শোয়ানো অবস্থায় আছে, তাই না? এখন আমি বললাম কি, একে যদি আমি উলম্বভাবে দাঁড় করাতে চাই তাহলে কত কাজ করতে হবে? একটা কাজ তো অবশ্যই করতে হবে, যেহেতু স্মরণ সংগঠিত হবে একটা, এবং বল লাগবে উঠাইতে, সেহেতু কী হবে? একটা কাজ সংগঠিত হবে। তাহলে কত কাজ সংগঠিত হয়েছে এটা আমাকে বের করতে হবে। তার আগে আমরা কিছু এখান থেকে তথ্য পাই, সেগুলো লিখে নিই। এই যে এইটা দৈর্ঘ্য দেওয়া আছে না, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? এল, তাই না? এবং এটা ব্যাস আছে না, যেহেতু সিলিন্ডার, ব্যাসটা আছে ডি, তাই নাকি? এখন আমি যদি তোমাকে বলি যে এই সিলিন্ডার ভার কেন্দ্র কোথায় অবস্থিত, একদম ঠিক সেন্টার পয়েন্টে ভার কেন্দ্র অবস্থিত যে এখানে। তাহলে এইটুকু যদি ভার কেন্দ্র অবস্থান হয় তাহলে বলতে পারবো এইটুকু দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হবে এল ভাগ 2, তাই না? এবং এইটুকু দৈর্ঘ্য কত হবে? এই যে এইটুকু দৈর্ঘ্য কত হবে বলতে পারবা? এটুকু দৈর্ঘ্য হবে কত? ডি ভাগ 2 হবে, তাই না? কারণ সম্পূর্ণ ব্যাস যদি ডি হয় তাহলে এটু অর্ধেক, ডি ভাগ 2। এখন দেখো, যদি এটাকে আমরা কি করাই? দাঁড় করাই, অথবা উলম্বভাবে দাঁড় করাই, তাহলে কত কাজ করতে হবে? তাহলে এই পয়েন্টটাকে স্থির রাখলাম, যে এখান থেকে আনলাম, পয়েন্ট এখানে নিয়ে গেলাম, তাহলে এটা উপর দিকে উঠবে আর এটা এখানে বসে যাবে, তাই না? এখন দেখো, তাহলে ভর কেন্দ্র কোথায় চলে যাবে? এটার ভর কেন্দ্র সেন্টারে থাকবে না, যে ভর কেন্দ্র। তাহলে বলো তো, এটা যদি ভর কেন্দ্র হয়, এটুকু দূর কত? এটুকু দূর এল ভাগ 2 না? এই দেখো, এই যে এটুকু দূর কত? এই যে এল ভাগ 2, অর্ধেক। তাহলে এটুকু দূর কত হবে? এল ভাগ 2। তাহলে লেখো এল ভাগ 2। ঠিক আছে? আচ্ছা, এখন বলো, এই যে এর ব্যাস আছে না,
এই যে এইটুকু মান কত, এই যে এইটুকু, এইবার ওর ব্যাস ছিল না, এই যে এবার ওর ব্যাস ছিল, ভর কেন্দ্র তো এবার ওর ছিল, আর একটু খেয়াল করে ভালো ভর কেন্দ্র এবার ওর ছিল না আগে, তাহলে এইটুকুর মান কত, এটুকু যদি d/2 হয় এটুকু কত হবে d/2, তাই হবে না? তাহলে এটুকু মান কত হবে, d/2। আচ্ছা, তাহলে এখন তোমাকে বলতে হবে যে এইটুকুর উচ্চতা কত হবে, এই যে এইটুকুর উচ্চতা, এই সম্পূর্ণ উচ্চতা থেকে যদি এটুকু বিয়োগ করি তাহলে এটুকু পাওয়া যাবে, এটুকু পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। তাহলে বিয়োগ করলে কী লেখা যাবে এরকম, এখান থেকে L/2 মাইনাস d/2। তাহলে ভর কেন্দ্রের সরণ কোথায় হয়েছে, এই পয়েন্টে ভর কেন্দ্র ছিল না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে গেছে, তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু, এটুকু না ভর কেন্দ্রের সরণ, L/2 মাইনাস d/2। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে এটাতে কত কাজ করতে হবে, তাহলে কাজ সমান আমরা কি সূত্র জানি, আমরা W সমান কি জানি, বল ইন্টু সরণ। কিন্তু এখানে যেহেতু ভর কেন্দ্র আছে, ভর কেন্দ্রের সরণ হচ্ছে, সেহেতু এখানে কি লিখতে হবে, ভর কেন্দ্রের সরণ। যদি কোনো সময় আমার ভর কেন্দ্র থাকে, ভর কেন্দ্র নিয়ে আলোচনা হয়, সেক্ষেত্রে কাজের সূত্র হবে কি, বল ইন্টু ভর কেন্দ্রের সরণ। তাহলে এখানে যে এটা উঠাইতে আমি ধরলাম যে এখানে F বল প্রয়োগ করা হয়েছে, এটা ধরে নিলাম F বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলের মান কত হবে F, আর ভর কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, এখান থেকে পাইলাম কত, L/2 মাইনাস d/2। তাহলে যদি বলা হয় একটা আনুভূমিক সিলিন্ডারকে উল্লম্ব করতে হবে, এতে কত কাজ করতে হবে, তাহলে বল ইন্টু ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ হচ্ছে কতটুকু, L/2 মাইনাস d/2। তাহলে পারা যাবে, এই ধরনের ম্যাথ অবশ্যই পারা যাবে। এখন তোমাকে ওই সেম ম্যাথই, এখন আর এটা সিলিন্ডার না, এটাকে বলা হলো পাতলা পাত অথবা পাতলা কাগজ, যার পুরুত্ব নেগলিজিবল, অর্থাৎ যার পুরুত্ব নাই বললেই চলে, থাকলেও ভার্নিয়ার স্লেটকে ইলিভার্সের সাহায্যে পরিমাপ করা যাবে না, এরকম একটা বস্তু। তাহলে এটাকে দেখো, এটাকে যদি আমরা এখন ওইভাবে যদি করতে চাই, তাহলে আমরা বলতে পারি না যে এটার দৈর্ঘ্য কতটুকু, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে L, দৈর্ঘ্যটুকু L, তাহলে ভর কিন্তু ঠিক সেন্টার পয়েন্টে, ভর কিন্তু কোথায়, ঠিক সেন্টার পয়েন্টে, তাহলে এটুকু কী হবে, L/2, তাই না? এটুকু কত হবে, L/2। এটা যেহেতু কি নাই, ব্যাস নাই, পুরুত্ব ব্যাসও নাই, পুরুত্ব নাই, তাহলে দেখো তো একে যদি আমরা যদি এখান থেকে দাঁড় করাই তাহলে কি হবে, তাহলে ভর কেন্দ্রটা চলে যাবে এখানে, না ভর কেন্দ্র চলে যাবে মাঝখানে, যদি ভর কেন্দ্র মাঝখানে চলে যায় তাহলে কতটুকু সরণ হবে ভর কেন্দ্রের, L/2। এই পয়েন্ট থেকে এই পর্যন্ত সরণ হবে, তাই না, এই যে এখান থেকে এই পর্যন্ত সরণ হবে ভর কেন্দ্রের সরণ। কারণ কি, কারণ এখানে ব্যাস দেওয়া নাই, তার মানে আমরা বুঝলাম যদি আমাদের ব্যাস থাকে তাহলে হিসাবে নিতে হবে, যদি এখানে ব্যাস দেওয়া না তাহলে আমরা হিসাবে নিব না। তাহলে এখন বলো যে কাজের সূত্র কী হবে, W = বল ইন্টু ভর কেন্দ্রের সরণ, তাই নয় কি? তাই যদি হয় তাহলে এখানে ধরলাম বল প্রয়োগ করা হয়েছে F, আর ভর কেন্দ্রের সরণ হচ্ছে L/2। তাহলে এক্ষেত্রে কাজের সূত্র কী হবে, F × L/2। অর্থাৎ এর আগেরটার ক্ষেত্রে পার্থক্য কি, এর আগের ক্ষেত্রে ব্যাস দেওয়া ছিল, সে তো আমাদের ব্যাস হিসেবে এসেছে, তাই না? আর এই ক্ষেত্রে দেখো পাতলা পাতার ক্ষেত্রে ব্যাস দেওয়া নাই, সে তো ব্যাস হিসাবে আসে নাই, এই তো পার্থক্য। তাহলে যদি কোনো সময় ভর কেন্দ্র কথা উল্লেখ থাকে, অথবা কোনো সিলিন্ডার ম্যাথ থাকে, অথবা ইটের ক্ষেত্রে সিলিন্ডারগুলোতে ইট দেওয়া থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে কি, বল ইন্টু ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে, নেক্সট আমরা টপিকে আলোচনা করব নেক্সট আলোচনা করবো হলো তোমার নিয়ে ওই যে পেরেক মারার ম্যাথ করেছিলাম না আমরা, মনে আছে পেরেক মারার ম্যাথ, পেরেক মারার ম্যাথ তো আমি বল নিউটনে করে দিয়েছি তোমাদের, তাই না? ওই সূত্র এখানে কাজে লাগবে। তাহলে বলো তো, যখন আমরা উল্লম্বভাবে পেরেক মেরেছিলাম তখন আমাদের সূত্র কী এসেছিল,
উলম্বভাবে যখন ব্রেক মেরেছিলাম তখন আমরা সূত্র কী ছিল এফ এক্স ইকুয়াল টু কী ছিল সূত্র মনে আছে? আজকে আর সূত্র প্রমাণ করালাম না, কারণ আরেক ক্লাসে তো করাইছি এই প্রমাণটা। ব্রেক মারার অঙ্ক দেখে নিও। বল নিউটনের শুরুতেই প্রথম ক্লাসেই তোমাদের বেসিক এটা দিয়েছিলাম। কী দিয়েছিলাম যে ওই যে ব্রেক উল্লম্বভাবে মারলে কী হবে, আনুভূমিক মারলে কী হবে, এই সূত্র পাওয়া যাবে। আর এফ এক্স মানে কি, বল ইন্টু শর্ট মানে কি, কাজ লেখা যাবে না? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো? অতএব ডব্লিউ সমান এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে উল্লম্বভাবে ব্রেক মারলে কাজের সূত্র কী হবে? এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখন যদি বলা হয় যদি আনুভূমিকভাবে ব্রেক মারা হয় তাহলে কী হবে? আনুভূমিকভাবে যদি ব্রেক মারো তাহলে সেই ক্ষেত্রে সূত্র কী হবে? তাহলে সেই ক্ষেত্রে সূত্র ছিল কি এফ এক্স ইকুয়াল টু কী ছিল মনে করো তো? শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার ছিল না? হাফ এম ভি স্কোয়ার, কারণ আনুভূমিক মানে শূন্য ছিল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এফ এক্স ইকুয়াল টু হচ্ছে কাজ, ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এই ধরনের ম্যাথ পারা যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তোমাদের এই ম্যাথে করার ক্ষেত্রে আরেকটা সূত্র আসছিল না তোমাদের? এই সূত্রটা কেমন ছিল? সেই সূত্রটা ছিল এরকম যে যদি এক প্রান্তে আমরা গুলি করছি, এই প্রান্তে গুলি করছি, এই প্রান্তে বের হয়ে চলে গেছে, এখানে একটা আদিও ছিল, এখানে একটা শেষ ছিল, তো সেই ক্ষেত্রে আমরা বের করছিলাম এরকম এফ এক্স ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে এফ এক্স সময় কি লিখতে পারবো? ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের চেঞ্জ হলো কি, শুধুমাত্র এফ এক্সের জায়গায় আমরা ডব্লিউ মানটা বসালাম, ডাব্লু বসালাম, তাই না? তাহলে যখন আমরা ব্রেক মারার সূত্র এইভাবে আসবে তখন ইউজ করতে পারবো কাজের ক্ষেত্রেও, এবং এই ব্রেক মারার সূত্র ইউজ করলে ম্যাথগুলো অনেক সহজে করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কুয়ার ভিতর থেকে পানি উঠাবো। ধরো যে এই কুয়ার ভিতরে পানি আছে এবং সম্পূর্ণ ভরা পানি, পুরো কুয়ায় কী আছে? ভর্তি পানি আছে, পুরো কুয়াতেই পানি আছে, একদম ভর্তি পানি। কিন্তু এখন কথা হলো, বলা হয়েছে কি যদি পানি শূন্যের কথা বলা না থাকে, অর্থাৎ এখান থেকে পানি উঠাতে হবে, কিন্তু পানি কোনো দিনে শেষ হবে না এখান থেকে। অর্থাৎ বলা আছে কি যদি পানি শূন্যের কথা বলা না থাকে, অর্থাৎ পানি শূন্য করা যাবে না, তাহলে এখান থেকে আমি সব সময় পানি উঠাবো। এখান থেকে পানি উঠায় এখান থেকে পানি ফেলে দিব, এখান থেকে পানিটা ফেলে দিব, কিন্তু পানি শূন্য করা যাবে না। মানে যত পানি উঠাবো না কেন পানি শেষ করা যাবে না। কারণ কি, আমরা তো কুয়ার তো সিস্টেমটা এটাই জানি যে আগে প্রাচীনকালে যখন কুয়া ছিল, কুয়া থেকে পানি উঠাইতো, কুয়ার থেকে কিন্তু পানি শেষ হয়ে যেত না, একদম থাকতো ওই পানি, যে পরিমাণ পানি উঠানো হতো আবার ওই পরিমাণ পানি অটোমেটিক্যালি থেকে যেত। তাহলে সেই সময় যদি হতো এই ম্যাথগুলো, ওই সময়ের ক্ষেত্রে কল্পনা করো যখন কুয়া থেকে পানি উঠানো হচ্ছে কিন্তু পানি শূন্য হচ্ছে না, পানি থাকছেই, তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ কী হবে? এই ক্ষেত্রে পানিটা দুইভাবে উঠানো যেতে পারে। একভাবে উঠে এইটা এই যে এখান থেকে উঠে সুয়েজে পড়বে পানি, এখান থেকে সুয়েজে পড়বে, মানে বেগ থাকবে না আর কি। আর একটা কীভাবে হতে পারে যে এখান থেকে পানি উঠবে, উঠে কী হবে? এখান থেকে একটা বেগে প্রবাহিত হবে, এখান থেকে একটা বেগে প্রবাহিত হবে। কিন্তু এখানে এসে কি বেগ থাকবে না, এখানে পানি উঠবে, উঠে এখানে উঠে কোনোভাবে সুয়েজে পড়বে পানিটা, এখান থেকে কী হবে? সুয়েজে পড়বে। তাহলে সূত্র কী হবে? যদি এইভাবে হয় তাহলে সূত্র হবে কি, এই ক্ষেত্রে সূত্র হবে ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। কারণ কাজ হবে কত? এই যে বল মানে কত? এখানে তো বল দেওয়া নাই, কিন্তু পানি উঠানোর জন্য একটা ভর আছে না, পানির ভর ইন্টু অভিকর্ষ স্তরমানিত বল। আর কত উচ্চতা উঠতে হবে? এই উচ্চতা, এই যে এটা হচ্ছে এই উচ্চতা, এই উচ্চতা অতিক্রম করতে হবে। এই উচ্চতা অতিক্রম করার পর এখানে কোনো বেগ নাই, তার মানে বেগের মান শূন্য। তাহলে এই ক্ষেত্রে কাজের সূত্র হবে কি এম জি এইচ। আর এইখানে সূত্র কী হবে? এখানে যেহেতু একটা বেগ আছে, তাহলে প্রথমে এই উচ্চতার পানি উঠাবে, তাহলে একটা কাজ করতে হবে, তার প্রথমে এম জি এইচ পরিমাণ কাজ করতে হবে। তারপর যেটা একটা বেগে নিক্ষেপ করবে, এর জন্য আরেকটা কাজ হবে না, সেটা কী হবে? গতিশক্তিজনিত একটা কাজ হবে, সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি প্রশ্ন উল্লেখ থাকে যে পানি শূন্য করা যাবে না, পানি যা আছে তাই থাকবে, অর্থাৎ কুয়া খালি করা যাবে না, সেই ক্ষেত্রে সূত্র হবে ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ অথবা এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম জি এইচ কখন হবে? যখন এখানে বেগ থাকবে না, তখন শুধুমাত্র ভি এর মান 0, মানে এম জি এইচ হবে। আর যখন বেগ থাকবে তখন এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার হবে। এটাই পার্থক্য। এখন কথা হচ্ছে কি, এই এম এর মান কীভাবে বের করবো?
এম মানে এই যে এটা পানির ভর না, পানির ভর যদি না দেওয়া থাকে তা বের করা যাবে। সামনে আমরা শিখবো কীভাবে বের করবো। এখন তোমাকে বলা হলো পানি শূন্যের কথা বলা আছে প্রশ্নে, মানে প্রশ্নে বলা আছে কি যে এই কুয়ার ভিতরে পানি আছে, যেমন কুয়া ভর্তি পানি আছে, এই কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু তোমাকে কুয়াটা পানি শূন্য করতে হবে, একদম খালি করতে হবে কুয়াটা, যাতে ভিতরে একটু পানি না থাকে, অথবা পানি শূন্য করতে হবে, অথবা কুয়াটাকে খালি করতে হবে, এগুলো কথা উল্লেখ থাকবে। তো এগুলো থাকলে আমাকে ম্যাথ যেভাবে ম্যাথ করতে হবে সেটা হলো, এখানেও তো অবশ্যই এখান থেকে বের করে পানি বের করে দিব, তাই না? তাহলে পানি যদি বের করে দিতে চায় তাহলে এখান থেকে সূত্র কী আসবে? আচ্ছা দেখো, তাহলে স্মরণ কতটুকু হবে এখানে, এটাই তো আমাদের মেন কথা। তাহলে তুমি বলতে পারো যে ভাই এখানে যেহেতু এইচ উচ্চতা পানি আছে, আমি তো সব পানিটুকু বের করে দিব, তাহলে স্মরণ হবে এইচ। আসলে কথাটা ভুল। কারণ কি, দেখো আমাকে একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে ভালো বুঝবা। দেখো যখন পানি সম্পূর্ণ পানি আছে, এই পর্যন্ত পানি আছে, তখন এই পানিকে ওঠানোর জন্য কী করা হইতেছে, এখান থেকে পানিটা উঠানো হইতেছে এই বরাবর, তাই উঠানো হইতেছে নাকি? আবার দেখো একটুখানি পানি উঠানোর পরে ধরো যে এই পাত্রের মধ্যে কিছু পানি উঠাইছো, তো কমে যাবে না পানি, এখানে এই পর্যন্ত হবে। আবার কী করবে, আবার উঠাবা, আবার একটু পানি কমে যাবে, আবার উঠাবা, আবার একটু পানি কমে যাবে, আবার উঠাবা, এবার কুয়ার গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে না? দেখো তো এমন একটা সময় আসবে শেষে একটু পানি থাকবে, আবার উঠাবা, তার মানে কুয়ার গভীরতা ধীরে ধীরে কমে যাচ্ছে পানি উঠানোর কারণে। কিন্তু এর আগে যে আমরা প্রমাণটা করলাম, এখানে তো পানি সম্পূর্ণ পানি থাকবে, পানি খালি হবে না, সেহেতু কী হবে, এমজিএইচ, তাই না? কিন্তু দেখো এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে এখান থেকে পানি উঠাবো ধীরে ধীরে, এখান থেকে পানি খালি হবে, তার মানে একবার উঠাবো একটু পানি খালি হবে, আর একবার উঠাবো আর একটু পানি খালি হবে, এরকম খালি হতেই থাকবে। তো এরকম যদি খালি হতে থাকে, তো সেক্ষেত্রে আমাকে কী নিতে হবে, অবশ্যই ভরকেন্দ্রের স্মরণ নিতে হবে। কেন ভরকেন্দ্রের স্মরণ নিব? কারণ এই পানি তো সর্বদা এতটুকু অবস্থা পানি থাকতেছে না, ধীরে ধীরে এর লেভেল কী হইতেছে, কমে যেতেছে, ধীরে ধীরে লেভেল কমে যাচ্ছে। তাহলে এখানে কী নিতে হবে, ভরকেন্দ্রের স্মরণ নিতে হবে। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের স্মরণ নিলে ডব্লিউ সমান সূত্র কী হবে, ডব্লিউ ইন্টু বল ইন্টু ভরকেন্দ্রের স্মরণ। ঠিক আছে, তাহলে এখানে বল কত হবে, পানির ক্ষেত্রে বল হবে কত, বল ইকুয়াল টু এমজি, আর ভরকেন্দ্রের স্মরণ, তাহলে এটার এটা যদি উচ্চতা এইচ, তাহলে আর ভরকেন্দ্র কত হবে, h/2। তাহলে যদি প্রশ্নে বলা থাকে পানি শূন্য করতে হবে, পানি খালি করতে হবে, সেক্ষেত্রে সূত্র হবে বল ইন্টু ভরকেন্দ্রের স্মরণ। কারণ কি, এর আগেও তো কয়েকবার বলেছি যে ধীরে ধীরে পানি এখানে খালি হবে, খালি হতে 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 নিচে চলে আসবে, তার মানে তখন কী নিতে হবে, ভরকেন্দ্রের স্মরণ নিতে হবে। এখন দেখো এই এম এর মান যদি না দেওয়া থাকে, এম এর মান আমরা কিন্তু বের করতে পারবো। এম এর মান কীভাবে বের করবো দেখি, এম সমান আমরা কী জানি, রো ইন্টু ভি, তাই জানি না? তাহলে রো মানে কত, পানির ঘনত্ব কত, 1000 kg/m³। আর আয়তন, পানির আয়তন কত বলতে পারবা? এখন যদি বলা থাকে কুয়ার ব্যাস দেওয়া আছে, কুয়ার ব্যাস দেওয়া আছে এখানে, তাহলে আয়তন কত হবে, আয়তন হবে এরিয়া ইন্টু উচ্চতা, তাই না? আবার এখান থেকে কী লেখা যাবে, যেহেতু কুয়ার ব্যাস দেওয়া আছে, তাহলে এই সমান কী লেখা যাবে, πr²/4 ইন্টু এইচ। তাহলে এখান থেকে এইচের মান দেওয়া থাকলে, ডির মান দেওয়া থাকলে, এখান থেকে এম এর মান বের করা যাবে না? তাহলে দেখবা আমরা যখন ম্যাথ করবো তখন এম এর মান সরাসরি দেওয়া থাকবে না, দেওয়া থাকবে যে কি, কুয়ার গভীরতা দেওয়া থাকবে এবং কুয়ার ব্যাসার্ধ দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা ওই পানির ভর বের করতে পারবো। যেহেতু এই উচ্চতা পর্যন্ত পানি আছে, সেহেতু এই উচ্চতা পর্যন্ত কী নিতে হবে, উচ্চতা নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? তারপরে নেক্সট টপিকে আমরা আলোচনা করি। এখন বলছে কি যে তোমার কুয়ার গভীরতা 12 ফিট। এই যে কুয়ার গভীরতা কত ফিট, 12 ফিট। কুয়ার গভীরতা হচ্ছে 12 ফিট। 6 ফিট পানি কুয়ার ভিতরে আছে। কুয়াটিকে কী করতে হবে, এটাতে লেখা আছে 6 ফিট পানির কুয়ার ভিতরে আছে, তার মানে এখন সম্পূর্ণ কুয়ার ভিতরে পানি নাই। এই যে বলা আছে এরকম, এই পানি আছে কত ফিট, 6 ফিট পানি আছে। এই যে এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত আছে, কত ফিট পানি আছে, 6 ফিট। 6 ফিট পানি আছে। এখন কি করতে হবে, এই কুয়া পানি শূন্য করতে হবে, অর্থাৎ কুয়া খালি করতে হবে। তার মানে এখানকার 6 ফিট পানি উপরের দিকে উঠাতে হবে। তাহলে এইটুকু যদি 6 ফিট হয়, এই উপরে এইটুকু কত হবে, এইটুকু 6 ফিট না, এইটুকু হবে কত ফিট, 6 ফিট।
তাহলে যেহেতু পানি শূন্য করতে হবে, তাহলে এখানে ভরকেন্দ্র আসবে, ভরকেন্দ্র সরণ আসবে। তাহলে আমরা ডব্লিউ সমান কী জানবো? বল ইন্টু ভরকেন্দ্র সরণ, বল ইন্টু ভরকেন্দ্রের সরণ, এটা তো আসবে। তাহলে বল হচ্ছে mg। এখন ভরকেন্দ্রের সরণ কত আসবে এটা দেখি আমরা। দেখো সর্বপ্রথম কথা হলো, এইখান থেকে যখন পানি ধীরে ধীরে উপরে উঠতেছে, দেখো ওটা প্রথমে কী হইতেছে, খালি হইতেছে এটুকু, আবার এটুকু এটুকু, ধীরে ধীরে খালি হয়ে যেতেছে না এভাবে পানি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো, সবার জন্য কিন্তু একটা কমন লাইন আছে। কমন লাইন কোনটা? এটুকু অতিক্রম সবারই করতে হবে। এই ভিতরে যে পানি আমি খালি করব, তার জন্য এইটুকু আমাকে অবশ্যই অতিক্রম করে এখান থেকে যেতে হবে। তার মানে আমি বলতেছি এটা কমন না, এটাকে অতিক্রম করার জন্য সবাইকে অতিক্রম করতে হবে। যদি এটুকু খালি আছে, তাহলে এটুকু আমরা যোগ করে দেবো। যেটুকুকে সবাই অতিক্রম করে এটুকু যোগ করবো, যোগ ভরকেন্দ্রের সরণ। এখন দেখুন ভরকেন্দ্র, এটুকু ভরকেন্দ্র কত হবে? 6/2, 6/2। আর এখানে ভরকেন্দ্র সরণ পেলাম আমরা, তাই না? এখন ম্যাথ করতে পারবো না যদি পানির ভর, এখন পানির ভর তো দেওয়া থাকবে না, আমি বলছিলাম। যদি না দেওয়া থাকে তাহলে কীভাবে করতে হবে? m = রো ভি। আচ্ছা এখন বলো ভি সমান কী লেখা যায়? এরিয়া ইন্টু হাইট। তাহলে বলো এখানে হাইটের মান কত হবে? এরিয়া তো বের করতে পারবো, এখানে ডি দেওয়া থাকলে এবার এরিয়া বের করতে পারবো না। কুয়ার ব্যাস দেওয়া আছে, তাহলে এটা বের করতে পারবো। কিন্তু আমার কোশ্চেন হলো এখানে এইচের মান কত হবে? এখানে এইচ অনেকগুলো আছে, এই 6 আছে, এই 6 আছে, এই 12 আছে। তাহলে এখানে এইচের মানটা কত বসবে? এটা কি বের করতে পারবা? কীভাবে বের করতে হবে বলো তো? যে তোমার পানি আছে 6 ফিট গভীরতার, আর এই পানিরই আমরা ভর নির্ণয় করবো, তাহলে এখানে কত ফিট উচ্চতার পানি নিতে হবে? অবশ্যই 6 ফিট উচ্চতার পানি নিতে হবে। তাহলে এখানে এইচের মান কত বসবে? এই এইচের মান বসবে কত? 6 ফিট। ক্লিয়ার? এইচের মান 6 ফিট কেন? কারণ এই 6 ফিটের পানি আছে, 6 ফিটের পানি আমাকে সরাতে হবে। তাহলে পানি ভর বের করতে হলে 6 ফিটের পানি নিতে হবে, নাকি আমি 12 ফিটের পানি নেবো? 12 ফিটের পানি নিলে তো এইটুকুর মধ্যে পানি নাই। বুঝতে পারছো? আরও দেখি অন্যভাবে থাকতে পারে কিনা ম্যাথগুলো। এখন বলা আছে কি কুয়ার গভীরতা 12 ফিট। এই যে কুয়ার গভীরতা 12 ফিট, কুয়াতে 8 ফিট পানি আছে, 5 ফিট পরিমাণ পানি শূন্য করতে হবে। তাহলে কীভাবে ম্যাথ করবো? চিত্রটা দেখে নিই। এই যে দেখো কুয়ার গভীরতা কত ফিট? 12 ফিট। কুয়ার গভীরতা 12 ফিট, কিন্তু পানি আছে কত ফিট? পানি আছে 8 ফিট পানি আছে, তাই না? কারণ ধরো যে 8 ফিট পানি আছে, এই যে বন্ধু 8 ফিট পানি আছে। 8 ফিট পানি আছে, কিন্তু তোমাকে বলছে কি যে 5 ফিট পরিমাণ পানি শূন্য করতে হবে। সম্পূর্ণ পানি খালি করা যাবে না, কুয়া সম্পূর্ণ খালি করতে পারলে না। বলছে কি যে 5 ফিট পরিমাণ পানি খালি করতে হবে। তাহলে 5 ফিট পরিমাণ যদি আমি পানি খালি করি, এখান থেকে এই যে পর্যন্ত 5 ফিট ধরলাম, এই পর্যন্ত 5 ফিট, এই 5 ফিট পানি খালি করব। যদি 5 ফিট পানি খালি করি তাহলে 3 ফিট থেকে যাবে না পানি, কারণ 8 ফিট পানি ছিল। 5 ফিট খালি করলে 3 ফিট এই পর্যন্ত পানি কী হবে? থেকে যাবে আমার কুয়ার ভিতরে। এটা তো বলছে প্রশ্নে। এখন এইভাবে যদি করতে যাই তাহলে আমাকে মনে আছে কাজ নির্ণয়ের সূত্র কী হবে? W = বল ইন্টু ভরকেন্দ্রের সরণ। তাহলে এখানে বল হবে কত? mg। এই এমটা হচ্ছে পানির ভর, আর ভরকেন্দ্রের সরণ হবে কত? এই যে এটুকু খালি আছে, এটুকু তো কমন, তাহলে এটুকু তো সবার জন্য হবে। তাহলে এটুকু উচ্চতা কত? এটুকু যদি 8 হয়, এটুকু কত হবে? 12 থেকে 8 বাদ দিলে এটুকু থাকে হচ্ছে 4 ফিট। ঠিক আছে? তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে? তার এই সাইডটা তো কমন, এই সাইডটা সবাইকে অতিক্রম করতে হবে। এই যে 4 অতিক্রম করতে হবে, প্লাস কত ফিট পানি ওই যে শূন্য করতে হবে? 5 ফিট পানি শূন্য করতে হবে। তাহলে 5-এর জন্য ভরকেন্দ্র কোথায় হবে? 5/2। এখন বলো এখানে এই এম এর মান কত হবে? এম এর মান এম সমান কি লিখবো? রো ভি, রো এ এইচ। ভি মানে এইচ, তাই না? কিন্তু এই এইচটা উচ্চতা কত উচ্চতা হবে? এখানে অনেক উচ্চতা আছে, 3 আছে, 5 আছে, 8 আছে, 12 আছে, 4 আছে। তাহলে এখানে কত উচ্চতাটা নিব আমরা বলো তো? যেহেতু বলছি আমরা 5 ফিট পরিমাণ পানি খালি করতে হবে, তাহলে কতটুকু পানি ভর হবে? অবশ্যই 5 ফিট পরিমাণ পানির ভর হবে এখানে। তাহলে এখানে এইচ মান কত বসবে? এই এইচ মান অবশ্যই হবে কত?
5 ফিট। অর্থাৎ যতটুকু পানি আমরা খালি করব ততটুকু উচ্চতা আমাদের কাউন্ট করতে হবে। আর এইখানে যে হবে, এখানে তো আমরা বুঝাই বললাম যেটুকু খালি থাকবে ওইটুকু কমন, আর ভর কেন্দ্র সরণ নিতে হবে। ক্লিয়ার? তাহলে এখন যত কুয়ার ম্যাথ আছে আমাদের আর কোনো সমস্যা হবে না, সব ধরনের ম্যাথই আমরা সমাধান করতে পারবো কুয়ার ম্যাথ। এখন আমরা একটু শক্তি নিয়ে কথা বলি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি কাকে বলা হয়? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কাজ যা শক্তি তাই না, কাজকে আমরা শক্তি বলতে পারি, তাই না? আচ্ছা, আমরা শক্তি এর আগেও শিখছিলাম যে বল নিউটন আলোচনা করছিলাম যে শক্তি দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তো আমরা গতিশক্তিকে প্রকাশ করব কাইনেটিক এনার্জি, গতিশক্তি, এটা হচ্ছে গতিশক্তিকে প্রকাশ করব ইকে দ্বারা, এবং সূত্র হবে ½ m v²। আর যেটা স্থিতিশক্তি মানে পটেনশিয়াল এনার্জি আমরা ইপি দ্বারা প্রকাশ করব, এটা সূত্র হবে mgh। এখন তোমাকে যদি বলা হয় মোট শক্তি কত, কোনো পয়েন্টের মোট শক্তি কত হয়, কোনো পয়েন্টের মোট শক্তি হয় হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি যোগফলটা হচ্ছে মোট শক্তি। তাহলে কত হবে মোট শক্তি? ½ m v² প্লাস mgh। এটা তো শক্তির আলোচনা। আচ্ছা, শক্তি আরও কিছু কথা আছে। আমরা বলছিলাম শক্তি নিত্যতার সূত্র, এটা আগে আলোচনা করেছিলাম। শক্তি নিত্যতার সূত্র হলো শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। তারপরে আমরা গতিশক্তি নিয়ে সূত্র কি শিখলাম যে ইকে ½ m v², আর পটেনশিয়াল এনার্জি ইপি mgh। আর যদি বলা হয় মোট শক্তি কত, তাহলে দুটো যোগ করে দিতে হবে, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে শক্তি সম্বন্ধে আর বেশি আলোচনা না করলে চলবে, এটা পারা যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করবো যে ক্ষমতা নিয়ে। আমরা বললাম না কাজ, ক্ষমতা ও শক্তি, তাহলে ক্ষমতা কি, ক্ষমতা কাকে বলা হয়? তাহলে আমরা এখন আলোচনা করবো ক্ষমতা নিয়ে। ক্ষমতা, ক্ষমতার আগে বলা হয় কাজ করার হারকেই ক্ষমতা বলা হয়। অর্থাৎ একটা ব্যক্তি একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারবে তাকে বলা হবে ক্ষমতা। তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজ করার হার, তাহলে কাজ করার হার মানে কি? সময় দ্বারা ভাগ। তাহলে কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা কী পাবো? অবশ্যই ক্ষমতা পাবো। ক্লিয়ার? এখন দেখো, এখান থেকে যদি আমরা বলি যে ডব্লিউ সমান কী লেখা যায়? mgh ভাগ টি। ডব্লিউ সমান mgh লেখা যায় না? কাজের সূত্র লেখা তো যায়। আচ্ছা, আবার দেখো তো এখান থেকে এইচ ভাগ টি, এটা সমান কী লেখা যাবে? আমরা জানতাম না এরকম s=vt, আমরা জানতাম না, অথবা h=vt, অতএব ভি সমান কী লেখা যাবে? এইচ ভাগ টি, এরকম লেখা যায় না? তাহলে আমরা সরাসরি লিখতে পারবো কি? এইচ ভাগ টি সমান ভি লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এরকম mg/v, এরকম লিখতে পারবো। আচ্ছা, আমরা তো এর আগে পরম একক এবং অভিকর্ষ একক নিয়ে আলোচনা করেছিলাম। যার মধ্যে জি আছে তাকে বলা হবে কি? পরম একক। আর যার মধ্যে জি না তাকে বলা হবে অভিকর্ষ একক। এখন আমি যদি বলি যে আমি এই ক্ষমতার এককটা অভিকর্ষ এককে বের করব, তাহলে আমরা কি লিখতে পারবো এখান থেকে? m/v লিখতে পারবো না? লিখতে পারবো। তার মানে অভিকর্ষ একক হলে mv, আর যদি পরম একক হয় তাহলে mgv, তাই না? আচ্ছা, দেখো তো এখান থেকে mg সমান আবার লেখা যায় না f/v। তাহলে এখানে আমরা ক্ষমতা নির্ণয় সূত্র অনেকগুলো শিখলাম। একটা শিখলাম হচ্ছে কি p = f/v, p f/v, তাই শিখলাম না? ক্ষমতা নির্ণয় সূত্র কী হতে পারে? w ভাগ t হতে পারে, mgh ভাগ t হতে পারে, mg/v হতে পারে, অথবা f/v হতে পারে, তাই নয় কি? তাহলে ক্ষমতা নির্ণয় সূত্র আমরা পারবো, কোনো সমস্যা হবে না। তো আমাদের ক্ষমতা করতে গেলে কিছু আমাদের একক কনভারসেশনের সমস্যা হয়, এগুলো দেখি যে আসলে কোথায় আমাদের সমস্যাগুলো হয়। এটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে আর সমস্যা হবে না। তাহলে বলো তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। আচ্ছা, আবার 1 হর্স পাওয়ার সমান আমরা যদি এম কেসের অভিকর্ষ একক করি তাহলে 1 হর্স পাওয়ার সমান কত বলতে পারবো? 75 kg/s। আবার 1 হর্স পাওয়ার সমান কী লেখা যায়?
550 পাউন্ড ফিট পার সেকেন্ড। তাহলে আমরা এই তিনটা মুখস্থ রাখবো, তাহলে আমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে, আমাদের বেশি করতে হবে না, দীর্ঘায়িত করতে হবে না, অথবা ম্যাথটা অনেক কঠিন মনে হবে না। তাহলে আমরা ক্ষমতার ক্ষেত্রে এই তিনটা কনভার্সেশন অবশ্যই কী রাখবো, মাথায় রাখবো। আর আমাদের তো মনে আছে যার মধ্যে জি আছে সেটা হচ্ছে পরম একক, আর যার মধ্যে জি নাই সেটা হচ্ছে অভিকর্ষ একক, তাই না? এখন বলো তো ½ m v², এর এককটা কী আসবে? এটা আসবে কি কেজি v² মানে কত? মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এখানে এরকম লেখা যায় না কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে মিটার, তার মানে এই যে মিটার পার সেকেন্ড কিসের একক? জির একক। তার মানে আমরা বলতে পারবো কি যে শুধুমাত্র একটা একক আছে ½ m v², যার মধ্যে জি দেখতে পাওয়া যায় না কিন্তু এর মধ্যে জি আছে। তাহলে ½ m v² একটা যদি জুল আসে তাহলে এটা অবশ্যই কোন একক? অবশ্যই পরম একক। ½ m v² মধ্যে জিটা দেখা যায় না, মানে সূত্র লিখলে যেটা দেখা যায় না, কিন্তু এর ভিতরে কী আছে? জি উজ্জ আছে, অর্থাৎ এটা পরম একক হবে, তাই না? তাহলে এটা যদি পরম একক অভিকর্ষকে নিতে হয় তাহলে MKS হলে 9.8 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি CGS পরম এককে থাকে তাহলে 981 দ্বারা ভাগ করতে হবে। আবার যদি এফপিএস সিস্টেমে যদি তোমার এফপিএস সিস্টেমে যদি পরম এককে থাকে অভিকর্ষকে নিতে হলে 32 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? যে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শুধু একটা জিনিস শিখবো যে দক্ষতা নির্ণয়ের সূত্র কি। দক্ষতাকে নিটা দ্বারা প্রকাশ করা হয়। দক্ষতা নির্ণয়ের সূত্র একটা, আউটপুট ভাগ কী হবে? ইনপুট। ক্লিয়ার? দক্ষতা নির্ণয়ের সূত্র কী হবে? আউটপুট ভাগ ইনপুট। এটা আমরা সবাই জানি। যদি এইটুকু জানি তাহলে আর ম্যাথ করতে সমস্যা হবে না, এখন সব ম্যাথ পারা যাবে। ঠিক আছে? তাহলে আজকে কাজ ক্ষমতা বেসিক এই পর্যন্তই। সবাই ভালোভাবে কাজ ক্ষমতা শক্তির এই বেসিকগুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো। ঠিক আছে? ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজকে এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।